নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ফের একবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সোমবার 25শে মে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। একই মামলায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। উল্লেখ্য, এর আগেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীনকে তলব করেছিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা, কিন্তু সেই সময় তিনি অজুহাত দিয়েছিলেন বাথরুমে পড়ে গিয়ে তার কোমরে এবং পায়ে লেগেছে, সেই জন্য ডাক্তার তাকে 10 দিন বেড রেস্টের নির্দেশ দিয়েছে। কিন্তু এবার আর কোনো জারিজুরি থোপে টিকবে না। আগামী 25 তারিখে তাকে হাজিরা দিতে হবে এবং যা সম্ভাবনা তাতে ওই দিনই গ্রেপ্তার হতে পারেন তিনি। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। চন্দ্রনাথ কাণ্ডে এবার কয়লা পাচার যোগ, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসলো এবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক অর্থাৎ পিএ চন্দ্রনাথ রথের খুনে গ্রেপ্তার আরও একজন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিনয় রায়। তাকে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। বারাণসী সিজিএম আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে বিনয়কে। বুধবার বারাসত আদালতে হাজির করানো হবে তাকে। কিছুক্ষণ পরেই আদালতে তোলা হবে তাকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিনয়ের বয়স 40 বছর। তিনি আদতে গাজীপুরের মনসাগাঁওয়ের বাসিন্দা। পরবর্তীকালে দেউড়িয়া গ্রামে থাকতে শুরু করেন তিনি, কিন্তু সাম্প্রতিক সময়ে ধানবাদে থাকতেন বিনয়। সূত্রের খবর, ধানবাদে কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিবিআই তদন্তকারীদের একাংশের দাবি, বিনয় কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। গোটা পরিকল্পনার নেপথ্যে বিনয়ের একটা বড় ভূমিকা রয়েছে। বালিয়া ও বিহারের অপরাধীদের রসদ যোগান দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তদন্তকারীদের একাংশ মনে করেন তিনি অন্যতম মূল ষড়যন্ত্রকারী। বিনয়কে ধরতে গাজীপুরের সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালান। গাজীপুরে তাকে পাওয়া যায়নি। সিবিআই আধিকারিকেরা বিশেষ সূত্রে জানতে পারেন যে তিনি বারাণসীতে পুলিশের লাইনের কাছে কোথাও একটা লুকিয়ে রয়েছেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে পরিবর্তনের পরে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। এইবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে বুলডোজার চালিয়ে তৃণমূলের কার্যালয় ভাঙা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র সরকারের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসকোর জায়গা দখল করে থাকা তৃণমূলের কার্যালয়টি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসকো কর্তৃপক্ষ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল বেরোনোর পরেই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিজেপি। মঙ্গলবার বুলডোজার চালিয়ে ওই কার্যালয় ভেঙে চুরমার করে দেওয়া হয়। জোড়াফুল শিবিরের দাবি, ইস্পাত কারখানার জায়গা দখল করে অনেকেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন, তাদের কিছুই বলা হয় না। তৃণমূলের কার্যালয় ভাঙা হয়েছে বিরোধী শক্তিকে প্রতিহত করতেই, অর্থাৎ তারা মেনে নিয়েছে যে ইসকোর জায়গা দখল করেই তৃণমূল কার্যালয়টি তৈরি করা হয়েছিল। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে আগামী 28শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছিল ইডি। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হয়। কিভাবে এতদিন জমি সিন্ডিকেট তৈরি করেছিলেন পাপ্পুরা, আদালতে সেটাই ব্যাখ্যা করেছেন ইডির আইনজীবী।
কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু। শুধু তিনি একা নন, এখানে 3 জন চক্রের কথাও উল্লেখ করেছে আদালতে ইডি। আদালতে মঙ্গলবার ইডি জানায় এই ব্যক্তি সমাজবিরোধী। বিশ্বজিৎ কাজ করত শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের হয়ে। পুলিশের এফআইআরে নাম ছিল, ইসিআইআরেও নাম আছে। লাইসেন্সবিহীন অস্ত্র পেয়েছিল তল্লাশিতে। স্ত্রীর নামে অস্ত্র কিনেছিল জয় কামদারের থেকে। অস্ত্র কেনার কিছুদিন পরেই কাকুলিয়া রোডে ঝামেলা হয়। এরা খুব কম দামে জমি কিনত, জোর করে তোলাবাজি করত। 30টি বেআইনি সম্পত্তি রয়েছে এদের নামে। 5 কোটির সম্পত্তি 1 কোটিতে কিনেছে এমন ঘটনাও রয়েছে। কসবায় 7 কোটির সম্পত্তি 1.5 কোটি টাকায় কিনেছিল। ইডির দাবি, তদন্তে অসহযোগিতা করেছেন বারংবার, সমন পেয়েও আসেনি। 2 কোটি 14 লক্ষ নগদে জমা পড়েছিল এসপি কনস্ট্রাকশন সংস্থার নামে। অপর সংস্থায় জমা পড়ে 15 কোটি। স্ত্রীর নামে থাকা সংস্থায় জমা পড়ে 6 কোটি। জমি দখল সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সোনা পাপ্পু। অর্থাৎ এবার যে জেলের ঘানি টানতে হবে সোনা পাপ্পুকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। সন্দেশখালী শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। আজ বুধবার এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি অফিসারদের ওপরে হামলা করা এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই শেখ শাহজাহান জেলেই রয়েছেন। এবার তার 2 ঘনিষ্ঠ নেত্রীকেও গ্রেপ্তার করল পুলিশ। আর এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে সন্দেশখালীর মানুষজনের মধ্যে। এই 2 নেত্রী স্থানীয় মানুষজনকে ভয় দেখাতো বলেও গুরুতর অভিযোগ রয়েছে। এইদিকে পুলিশ সূত্রের খবর, ধৃত 2 তৃণমূল নেত্রীর নাম সবিতা রায় ও মিঠু দে। এই 2 নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে 2021 এবং 2024 সালে ভোট পরবর্তী হিংসায় মদদ দেওয়া, ভয় দেখানো, ইডি অফিসারদের ওপর হামলার অভিযোগ নিয়ে এসেছে। এই সবের অভিযোগের প্রমাণ ছিল বলেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ইডি অফিসাররা যখন শেখ শাহজাহানকে ধরতে এবং তদন্ত করতে সন্দেশখালী গিয়েছিলেন, তখন তাদের ওপর আক্রমণ করা হয়। এই আক্রমণের পেছনে হাত ছিল সবিতা রায় এবং মিঠুদের বলে অভিযোগ। এতদিন তারা শাসক দলের ছত্রছায়ায় ছিল, তাই তাদের ধরা যায়নি, কিন্তু অবশেষে তাদেরকে গ্রেপ্তার করল পুলিশ। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী রাজদীপ মজুমদার। এছাড়াও পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী কল্লোল মণ্ডলকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এখনও পর্যন্ত রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল কে হবেন তা চূড়ান্ত হয়নি। রাজ্যে পালা বদলের পর প্রশাসনিক স্তরে অনেক বদল ঘটেছে। আগের সরকারের আমলে উচ্চ পদে কর্মরত অনেককে পদত্যাগও করেছেন। শুরু হয়েছে নতুন নিয়োগও। সেই ধারা বজায় রেখেই নিয়োগ হলো রাজ্যের নতুন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অতীতে তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর ছিলেন। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আদালতে সওয়ালও করেছেন। এবার থেকে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করবেন রাজদীপ বাবু।